কুয়াশা কুয়াশা কুয়াশা। শুনছেন এবিসি রেডিও 89.2, সঙ্গে আছে শারমিন। আর শুরু হয়ে গেছে কুয়াশা। প্রতিবারের মতন আজকেও প্রথম ঘন্টায় একটি গল্প রয়েছে, যে গল্পটির নাম রাজাপুরের দিঘি, লেখক কুমার মিত্র, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। ABC Radio 89.2 FM. কুয়াশা কুয়াশা কুয়াশা। বটুদের গ্রামে বেড়াতে এসে হীরকের যা যা ভালো লাগলো তা হলো বটুর বুড়ো দাদু, বটুদের বাড়ির আন্তরিক আদর আপ্যায়ন, আর ওদের বাড়িরই ফারফরমাইশ খাটা ছেলে দুলুকে। সবচেয়ে মনে ধরলো ওই দুলুকে। বছর 15 বয়স, রোগা রোগা গড়ন, হাতে গলায় একরাশ মাদুলি তাবিজ দেখে বোঝা যায় দুলু আরো যখন ছোটটি ছিল তখন খুব ভুগেছে। যত সব কোবরেজ বুদ্ধি আশেপাশের গা গ্রামে আছে তাদের সবার নাম ওর মুখস্থ। দুলুর শরীরে ফর্সা বলতে শুধু ওর দাঁতগুলোই, আধারের মধ্যে চেনা মুশকিল, এত কালো। বটুর দাদু ঠাট্টা করে বলেন, দুলুটা চেষ্টা করলে ভালো চোর হতে পারত, একেবারে পয়লা নম্বরে। শুনে ছেলেটা কেবল দাঁত ছড়িয়ে হাসে। বটুর দাদু যা বলেই ঠাট্টা করেন, সত্যি সত্যি চুরির অভ্যাস ওর নেই। বটুদের বাড়ি কাজে লেগেছে বছর 2 হলো, খুবই করিতকর্মা, এক লহমা বসে থাকে না। হীরকের সঙ্গে ওর খুব জমেও গেল। বয়সটা দুজনের কাছাকাছি। হীরক সামান্য বড় হতে পারে, এখনো ক্লাস 10-এ পড়ছে। বটুর দাদুর বয়স সেই কবে 60 পেরিয়ে গেছে, ধরুতে পর্যন্ত পাক ধরেছে। এইসব পুরনো আমলের লোকের কাছে সাবেককালের সব দুঃখের গল্প শুনতে বেশ ভালো লাগে। উনিও যারা নাতি নাতনিদের বয়সী তাদের কাছে অতীত দিনের গপ্পগাছা করতে খুবই ভালোবাসেন। সন্ধে হলেই সদর ঘরে আয়েশ করে গল্প জমান। হীরক ইতিমধ্যে ওর কাছ থেকে দামোদরের ইলিশ, দেবীপুরের ডাকাতে কালীবাড়ি আর পদ্মাগড়ের জমিদার বাড়ির মুখরোচক কাহিনী শুনে ফেলেছে। এসব কাহিনীর মধ্যে কতটা রং আর কতটা সত্যি তা বোঝা কঠিন, তবে এটা সত্যি যে শুনতে দারুণ লেগেছে হীরকের। দাদু গল্পও বলেন চমৎকার। বিশ্বাস করা না করা ব্যাপারটা হীরকের হাতে, আর সে হচ্ছে একালের পড়াশোনা করা শহুরে ছেলে। দাদুর ফেনিল গল্প বিশ্বাস না করার দিকেই ঝোঁক রয়েছে তার। দুলু ছেলেটা সাংঘাতিক চালাক। হীরকের মুখ দেখে ওর মনের কথা পরিষ্কার বুঝে ফেলে। আড়ালে একসময় বলে, হিরুদা, তোমার এসব বিশ্বাস হচ্ছে না কেমন? দাদুর কথা সব সত্যি, কিন্তু এই পাড়াঘে কত কি যে ঘটে তুমি শহরের ছেলে কল্পনাও করতে পারবে না। খোকাদাকে শহরের হাওয়া লেগেছে, তোমাদের সঙ্গেই তো পড়ে। খোকাদাও তোমার মতো অনেক কিছু বিশ্বাস করে না। বটুর ডাকনাম হচ্ছে খোকা। হীরকের অবিশ্বাসী মুখখানার দিকে তাকিয়ে দুলু আবার বলে, এসে অব্দি গায়ের কতটুকুই বা তুমি দেখেছ? তুমি কি রাত নিশুতিতে দামোদরের ধারে শ্মশানে গেছ? গিয়েছো সন্ধ্যাবেলা দেবীপুরের ডাকাতে কালীর মন্দিরে? যেতে পারবে গলাদরের মাঠের জোড়া অশ্বতলায়? সাহস আছে তোমার মাঝরাতে কোঠাপুলের ধারে হারু বৈরাগীর আস্তানায় যাবার? হীরক মজাপর ভাব করে বলল, কেন, গেলে কি হবে বল? কি হবে না তাই বলো। তুই গেছিস? যায়নি মানে? আরে ওসব জায়গাতেই তো মাছ। তার মানে কি? মানেটা দুলু পরিষ্কার করে বুঝিয়ে দিল। শ্মশানটা দামোদরের ধারে, প্রায় আধ মাইল দৈর্ঘ্য জুড়ে। বর্ষার মরশুমে আর কোথাও মাছ না থাক, দামোদরের ওই জায়গাটায় বিস্তর মাছ মিলবে কোন এক আশ্চর্য কারণে। ডাকাতে কালীবাড়ির পাশে একটা কুমুদ শাপলা ভরা প্রকাণ্ড পুকুর আছে, তাতে অঢেল মাছ। গলাধরের মাঠে ঝিলটাও যেন মাছের আড়ত। এসব জায়গায় এত মাছ কেন, তার নিশ্চয় কোনো কারণ আছে। ওসব জায়গায় মানুষ ঘেঁষে না ভয়। কেন ঘেঁষে না তারও কারণ আছে বই কি। কেন ঘেঁষে না রে, ভয় কিসের? শুধু হীরক। হীরকের অজ্ঞতায় রহস্যময় ভঙ্গিতে হাসে দিল। গ্রাম হলো মানুষের, আর ওসব নদীর ধার, বিল, ঝিল, শ্মশান, কেঠো, পুলের পাশটা মানুষের, যারা বার তাদের। হীরক বুঝতে পারে দুলু মানুষের বার বলতে ভূত প্রেতের কথা বলতে চাইছে। বুঝেও সে না বোঝার ভান করে বলল,
চোরদের বুঝি না? দুলু আহত গলায় বলল, আহা, চোরও তো মানুষ। না, মানুষ নয়, শেয়াল, খাটাস, পেঁচা, এমনকি সাপও নয়। তাহলে বাকি থাকছে কি? ভূত নিশ্চয়। ঠিক তাই, ওদেরই। ওদের ভয়ে মানুষ এড়িয়ে চলে সব জায়গায়। তুই যাস কি করে, ভয় করো না? দুলু সগর্বে বলে, আমার মন্তর দেওয়া কবজ আছে না, আছে না তাবিজ? আশু ওঝার কবজ, যা তা জিনিস নয় বাপু। হীরক মনে মনে বিরক্ত হয়। ঘুরে ফিরেই সেই ভূত। গায়ের ছেলেদের ভূতের বিশ্বাস জন্মগত। বেল গাছে ঠ্যাং ঝোলানো ব্রহ্মদত্তি আর পেতনির হাত বাড়িয়ে 20 হাত দূরের লেবু গাছ থেকে লেবু ছেঁড়ার গপ্প এরা বলবেই। তবে দুলু ছেলেটা যে খুব সাহসী তাতে সন্দেহ নেই। ছেলেটা বন বাদার শ্মশান মশান কিচ্ছু মানে না। ছিপ ফেলার নেশা প্রচন্ড। গহীন জঙ্গল থেকে ঠিক দুপুরেও পিঁপড়ের ডিম জোগাড় করে আনতে বুক কাঁপে না। সন্ধ্যের মুখ পর্যন্ত দামোদরের শ্মশান ধারে বসে ট্যাংরা মাছ ধরে। সে মাছ তো হীরকও খেয়েছে। দেখা দেখি হীরকের খুব ছিপ ফেলার ইচ্ছে করে, আর ফেলতে হলে ওই ডাকাতি কালীবাড়ি পুকুরে, নয়তো গলাদরের মাঠে ছিলে। কিছু না হোক, গা ছমছমে পরিবেশটা তো উপভোগ করা যাবে। হ্যাঁ, ওই পরিবেশটুকুই যা মজা। নচেত মাছ যা সে ধরবে সেটা তো নিজেও জানে। আর ভূতের কথা যদি বলো, ওসব গাঁজা খুঁড়িতে বিশ্বাস করার মতো অশিক্ষিত নিশ্চয়ই সে নয়। এইসব সাত পাঁচ ভেবে টেবে সে বলে, আমাকে ছিপ ফেলতে নিয়ে যাবে দুলু? আমার মাছ ধরার ভারী ইচ্ছা। তবে ওসব বেলে পুটি চাঙ্গা নয়, পেল্লায় পেল্লায় রুই কাতলা হওয়া চাই, বুঝলি? দুলু অবাক চোখে তাকালো। তুমি ছিপ ফেলবে? সত্যি বলছো? কেন না, যত মজা একাই লুটবি। খোকাদা জানতে পারলে বকবে তো, দাদুও রাজি হবেন না। আরে বোকা, ওরা জানতে পারবে কেন? শুধু তুই আর আমি, ব্যাস, আর কেউ নয়। সে তো হলো, তুমি যে আমার রুই কাতলার বায়না ধরলে, সে তো যেখানে সেখানে হবে না। তবে সেরকম জায়গা আছে, বেশ দূর, ক্রোশখানেক যেতে হবে। জায়গাটার নাম রাজাপুর। দিনের বেলায় হবে না, সবাই জানতে পেরে যাবে তো। রাত বিরেতে ছাড়া উপায় নেই। সাহস আছে তোমার? হীরক ধমকে ওঠে, আমার সাহস নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে। তুই নিয়ে যাবি কিনা সেটা বল। হীরকের ধমকে কাজ হয়। দুলু বলে, ঠিক আছে, আজই চলো রাতে। না না, আজ নয়, কাল ছিপ, মশলা টসলা এগুলো জোগাড় করতে হবে। তাহলে পাকা কথা হয়ে গেল, কেমন? হীরকের শোবার ব্যবস্থা বাড়ির ভিতর বটুর সঙ্গে, আর দুলু শোয় সদর ঘরে। রাত জাগতে হবে বলে দিনের বেলায় কোষে ঘুম লাগিয়েছিল হীরক। রাতে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি চুকে যায় গ্রামাঞ্চলে। বাড়ির আলো যখন নিভে গেল তখন 9:30 বাজেনি। বটু প্রচন্ড ঘুম কাতুরে। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বটু আর একতাল কাদার মধ্যে কোনো তফাৎ রইল না। হীরক সহজেই ঘর ছেড়ে বেরোতে পারল। এখন তার মনের অবস্থা কোন রোমাঞ্চকর অভিযানে বেরোবার মতোই। দুলু সময় মতো ওর সঙ্গে যোগ দিল। বাড়ি ছেড়ে ওরা যখন বাইরের রাস্তায় পা দিল তখনও 10টা বাজতে মিনিট 15 মতো বাকি। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল। হাওয়া বেশ ঠান্ডা। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। চাঁদ মাঝে মাঝে উঁকি মেরে আড়ালে সরে যাচ্ছে। চাঁদের এই লুকোচুরি খেলার দৌলতে রাস্তায় কখনো ঘুরঘুরটি আধার, কখনো ঝুঁচকো অন্ধকার। সব মিলিয়ে হীরকের পক্ষে একটা নতুন অভিজ্ঞতা। তার বুক ঢিপ ঢিপ করছে। দুলু যাচ্ছে আগে আগে। তার হাতে ছিপ ফেলা সরঞ্জাম আর একটা কালি পড়া খুদে হ্যারিকেন। চারপাশের অন্ধকার ঝোপে এসে হ্যারিকেনটা গলা টিপে মারতে চাইছে যেন। হীরকের সঙ্গে 2 সেলের টর্চ, কিন্তু বিশেষ দরকার ছাড়া সেটা জ্বালাতে মানা করে দিয়েছে দুলু। এরকম ফাঁকা মাঠে টর্চের আলো বহু দূর থেকে চোখে পড়ে। মেঠো রাস্তা, বাঁধ, উঁচু সড়ক, এভাবে কত রাস্তা যে হাঁটতে হলো তার ঠিক ঠিকানা নেই। দুলু কিন্তু সামনে হাঁটছে, ওর ভ্রুক্ষেপ নেই। হীরক অন্তত 5 বার শুধিয়েছে। আর কতদূর রে দুলু?
প্রতিবারই একই উত্তর পেয়েছে। এই তো এসে গেলাম বলে। হীরক শেষ দিকে জিজ্ঞেস করাই ছেড়ে দিল। গায়ের 1.5 ক্রোশ বড্ড বেশি দীর্ঘ, এইটুকু সে বুঝেছে। আমরা এসে গেছি হিরুদা। দুলুর ফিসফিসে গলা শুনতে পারল হীরক। প্রথমে কিছুই ঠাহর হলো না। অন্ধকারটা ধীরে ধীরে সয়ে আসতে আসতে একটা জলাশয়ের চেহারা আবছা ধরা পড়ল হীরকের চোখে। অনেকখানি জুড়ে ফাঁকা জায়গা, দিঘিই বটে। ঠিক থেকে অন্ধকারের সঙ্গে গাছগাছালির জটলা একাকার হয়ে আশপাশটা এমন হয়ে আছে যে কোনো দিকেই বেশি দূর নজর চলে না। ঝিঝিদের বিটকেল চেঁচামেচি ছাড়া কোথাও কোনো শব্দ নেই। এই অন্ধকারের মধ্যে কোথায় বসে ছিপ ফেলবে? দুলু যেন ওর মনের কথা বুঝতে পেরেই বলল, সেই বাতাসের মতো ফিসফিসে গলায়, আমরা ঘাটলায় বসে মাছ ধরবো। ফাঁকা জল অন্য কোথাও পাওয়া যাবে না, সবই কলমি দামে ভরা। ঘাটলার কাছটাই যা একটু ফাঁকা। ঘাটলাতে বোঝেই মাঝে মাঝে ছিপ ফেলে কিনা রাজাবাবু। রাজাবাবু আবার কি? যার দেখি রাজাবাবু মস্ত জমিদার, লোকে বলতো রাজাবাবু, সেই থেকে গায়ের নাম রাজাপুর। ওই যে ডান দিকে গাছপালার মাথা ছড়িয়ে মস্ত একটা কোট বাড়ি দেখা যাচ্ছে, ওটাই রাজাবাড়ি। ভালো করে নজর করে দেখো, চোখে পড়তে পারে। মরা ফ্যাকাশে জ্যোৎস্নায় একটা বাড়ির চূড়ো নজরে পড়লো বটে হীরকের। ওটাই তাহলে রাজবাড়ি, মানে জমিদার বাড়ি। কিন্তু এত বড় মহলে আলো টালো জ্বলছে না কেন? মানুষের সারা শব্দই বা নেই কেন? সেই কথা শুধুতে দুলু জড়ানো গলায় কি যে বলল ভালো করে বুঝতে পারল না হীরক। ওসব কথা এখন থাক। এরকমই কিছু একটা বলল যেন। থাক তো থাক। রাত ঘাটা দুলুর চোখ কি অন্ধকারের মধ্যেও খাটাসের মতো জ্বলে? না হলে ছিপ ফেলার সব ব্যবস্থা করছে কি করে? অন্ধকারেই চার ফেলল, বসার জায়গা খুঁজে বের করলো। হীরক ভাবছিল ফাতনা কি করে দেখা যাবে, তারও বন্দোবস্ত হয়ে গেল। বলল, হিরুদা, ফাতনায় জোনাক পোকা লাগিয়ে দিয়েছি। ওরই আলো এরকম করে বুঝে নিতে হবে মাছ ঠোকাচ্ছে কিনা। এই দিকের মাছ রাক্ষসে টোপ গিলেই ছুটে ওরা। মাছ খোলাবার দরকার নেই। 15 পাউন্ডের নাইলন সুতো স্রেফ টেনে তোলা যাবে 4-5 কেজি পর্যন্ত। আরেকটা কথা, একদম চুপচাপ থাকবে। কেলো আর ভুলো টহল দিয়ে বেড়ায়, কথার আওয়াজ পেলে কাক করে ধরবে। কেলো আর ভুলো? কুকুর বুঝি? হীরক চাপা গলা জিজ্ঞেস করল। তাহলে কি? তুমি অত শত বকো না তো হিরুদা, জায়গা খারাপ। বকুনি খেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল হীরকের। তারপর বুঝলো দুলু ঠিকই বলেছে। হাজার হোক তারা তো সাধু সংকল্প নিয়ে আসেনি, চোর বলে কথা। এসব সেকেলে রাজা জমিদাররা লোক ভালো নয়। জমিদারি এখন হয়তো নেই, কিন্তু মেজাজটা যাবে কোথায়? ধরা পড়লে কি শাস্তি দেবে ভাবলেও হাত পা ঠান্ডা হয়ে আসে। যাই হোক, দুশ্চিন্তা তাড়িয়ে ছিপ ফেলায় মন দিল। দুলু মিথ্যে বলেনি। কিছুক্ষণের মধ্যেই তার মতো আনাড়ির হাতেও গুটি 3 মাছ ধরা পড়ল। অবশ্য ছোটখাটো চেহারা, 1.5-2 কেজি করে হবে। অথচ আশ্চর্যের ব্যাপার, দুলুর মতো আমার বাক্কা লোক চুপচাপ বসে আছে। তার ফাতনা নট নরম চরণ। মাছের নেশা বড্ড নেশা। হীরক এতই মশগুল হয়ে গিয়েছিল সেই নেশায় যে ছিপ ছাড়া আর কোনো দিকে তার মনোযোগ ছিল না। এমনকি দুলুর কথা পর্যন্ত মনে ছিল না তার। হঠাৎ একটা মাছ ডাঙায় তুলে বড়শি থেকে ছাড়াতে গিয়ে ছিপটাকে মাটিতে রাখতে হলো। তারপর অবাক হয়ে দেখলো ছিপও নেই, মাছও নেই। মানে দুটোই আছে, তবে অন্যের হাতে। হারিকেনের ধূম্রধূসর আলোয় হীরক হতভম্ব হয়ে দেখল 2 দশাশই চেহারার লোক সামনে দাঁড়িয়ে। তাদের একজনের হাতে ছিপ, অন্যের হাতে মাছ। হীরক ফেল ফেলে চোখে ওদের দিকে তাকাতে ওরা কেমন অদ্ভুত মিহি সুরে হেসে উঠল। সুরটা মিহি হলেও ওটা যে অট্টহাসি সেটা বুঝতে খুব একটা বুদ্ধির দরকার হয় না। লম্বা দোহারা চেহারার লোকটা বুক বাজিয়ে বলে উঠল, আমি কেন?
মাঝারি আকৃতির চওড়া ছাতির লোকটা বুকে থাপ্পড় কষিয়ে বলল, আমি ভুলো। তারপর উভয় সমস্যারে বলল, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। আমরা রাজাবাবুর বাইক। রাজাবাবু যখন, সে ভাইও বলতে পারো। এবার কেলো বলল, অনেকদিন ঘুরে ঘুরে এবার মক্কেলকে আমরা পাকড়েছি। ভুলো, একে নিয়ে কি করা হবে বল? নিয়ে যা হবে রাজাবাবুর কাছে, তারপর উনি যা করেন। তাহলে আমি একে নিচ্ছি, তুই মাছগুলো নে। বলতে না বলতেই একখানা গা শিরশির করা ঠান্ডা হাত মুঠো করে ধরলো হীরকের ডান হাতটা। শরীরে শক্তির অভাব নেই। আত্মরক্ষার প্রবল তাগিদে একবার ভাবলো নিজেকে ছিনিয়ে নিয়ে যেদিকে পারে দৌড় দেবে। পর মুহূর্তে বুঝতে পারলো জাতাকল ভেঙে ইঁদুরের পক্ষে পালানো অসম্ভব। যে লোকটা তার হাত ধরে আছে সে তার চেয়ে 1 ফুট বেশি লম্বা, আর তার থাবাটা সারাশির মতো কঠিন পেছনে আঁকড়ে আছে তাকে। হঠাৎ দুলুর কথা মনে পড়ে যেতে সে চেঁচিয়ে উঠল, চলো। আশ্চর্য, একটা ফ্যাস ফ্যাসা আওয়াজ ছাড়া কিছুই বেরোলো না গলা থেকে। এরপর কিভাবে যে ঝোপঝাড়ের উপর দিয়ে হিচড়ে টেনে ঠিক কোন পথ দিয়ে কোথায় নিয়ে গেল খেয়ালই করতে পারল না হীরক। খেয়াল রাখবে কি, সে কি আর তার মধ্যে আছে? শুধু বেহুশ হতেই যাবাকে। সম্বিত ফিরতে দেখলো সে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড ঘরের মধ্যে। রক্তের মতো লাল টকটকে পলিশ করা মেঝে। ছাদের তলা থেকে কতগুলো বাহারি কাচের ঝাড় ঝুলছে। অতগুলো ঝাড়বাতি, অথচ আলো তেমন জোরালো নয়। গোটা ঘরটার মধ্যে কেমন আলো আধারি। ঘরের একদিকে পুরু কার্পেট পাতা, কার্পেটে মোটা মোটা তাকিয়া। তাকিয়ায় আছোয়া হয়ে অনেকগুলো পরিচ্ছন্ন পোশাক পরা লোক চুপচাপ পটে একা ছবির মতো বসে আছে। দুসারি লোকের মাঝখানে ভারিক্কি চেহারার একজন মাঝবয়সী লোক ময়ূরপঙ্খী হাতলওয়ালা প্রকাণ্ড চেয়ারে বসে। তার ভাবভঙ্গি আর পোশাকের জলুস দেখে বুঝতে বাকি থাকে না যে ইনি এই নৈশ আসরের মধ্যমণি, খোদ রাজাবাবু। সবারই চোখ হীরকের দিকে। কি সংবাদ কালুরাম? রাজাবাবুর গলা। হীরক একটু অবাক হলো। অমন গোলগাল ভারী মানুষটার কণ্ঠস্বর কেমন সুরেলা আর পাতলা, যেন বাতাসের মতো হালকা। কালুরাম অর্থাৎ কেলো ঘাড় ঝুঁকিয়ে সেলাম বাজালো। বলল, সংবাদ গুরুতর রাজাবাবু। আপনি বলেন দিঘির মাছ কোথায় যায়? যায় এদেরই খবর। হীরকের দিকে একবার চেয়ে নিয়ে বলল, আজ একেবারে হাতে নাতে ধরেছি। রাজাবাবু নরুন চেরা চোখে একটিবার তাকালো হীরকের দিকে। দেখলেন তার আপাদ মস্তক। নিজের মনে ঘাড় নেড়ে বললেন, এ অঞ্চলের নয় বলে মনে হচ্ছে। শহর থেকে আসা হয়েছে বুঝি? রাজাবাবুর দিকে চেয়ে ঘাড় নাড়ল হীরক। অর্থাৎ তিনি ঠিকই ধরেছেন। মাছ চুরি করছিলে কেন? হীরক চুপ করে রইল। কথা বলছো না যে? একলা ছিলে নাকি আর কেউ সঙ্গে ছিল? হীরক এবার চুপ। ভুলরাম ছোকরাটা পাকা বদমাস। দুটো কোৎকা দিত, ঠিক কথা বের হয়ে যাবে। কোৎকা শব্দটা কখনো শোনেনি হীরক, কিন্তু ওটা যে প্রহার জাতীয় কিছু হবে সেটা বুঝতে পেরেছে। সেটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি বলে উঠল, না না না, বলছি সঙ্গে আর একজন ছিল, দুলু। তা সে ছেলেটা কোথায় গেল হে কালুরাম? কালুরাম আবার সেলাম ঠুকল। গোস্তাকে মাফ করবেন হুজুর, সে ছেলেটা মাছ ধরেনি, শুধু বসেছিল। তাকে আমরা ধরিনি। পালের গুদায় এই ছেলেটাই। রাজাবাবু বললেন, তুমি লেখাপড়া নিশ্চয়ই জানো, তাই না ছোকরা? জি জানি, হীরক উত্তর দিল। আর এও জানো যে চুরি করা অপরাধ? কেমন জানো কিনা? হীরক কথা বলল না। রাত দুপুরে পরের পুকুরে মাছ ধরাকে চুরি করাই বলে, ঠিক তো? কি উত্তর দেবে না? ভুলরাম কোৎকা লাগা। কোৎকার ভয়ে হীরক স্বীকার করল, চুরি বলে। চুরি জিনিসটা অসততা, অসাধু মানুষ শাস্তি পায়, কি বলো কি?
হীরক বলল, পায়। রাজাবাবু এবার নড়ে চড়ে বসে উপস্থিত সভাজনদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমরা এতক্ষণ সওয়াল জবাব শুনলে। চোর তার অপরাধ স্বীকার করেছে তো? হ্যাঁ করেছে, আলবাত করেছে। লোকগুলো ঘাড় হেলিয়ে সমস্বরে বলে উঠল। বেশ একটা দরবারি কায়দা সবার আচরণে। রাজাবাবু বলে চললেন, তোমরা আমার দীর্ঘদিনের পার্শ্বচর, নিশ্চয় জানো যে রাজবাড়ির দিঘির মাছ রাজবাড়ির লোকজন ছাড়া কারো খাবার নিয়ম নেই। না নেই। সেই একই রকম ঘাড় হেলানো আর সমস্বরে জবাব। অথচ এই পাজি শহুরে ভূতটা সেই নিয়ম ভাঙতে যাচ্ছিল। ওর প্রথম অপরাধ চুরি, দ্বিতীয় অপরাধ নিয়ম ভাঙতে চাওয়া, আর তৃতীয় অপরাধ সেটা তোমরাই বরং বলো। তৃতীয় অপরাধ আমাদের রাতের বেলার আমোদ নষ্ট করা। জমজমাট জলসার সুর কেটে গেল, এ কি কম অপরাধ? এক সুরে বেজে উঠল লোকগুলো। তাহলে এই 3 অপরাধের শাস্তি কি সেটা তোমাদের মুখেই শুনতে চাই। রাজাবাবুর রাজ্যে একসঙ্গে 3 অপরাধ মানে তো ঠান্ডা ঘরের ব্যবস্থা, সেটাই চলে আসছে বরাবর। নিজের কানেই তো শুনলে হে ছোকরা। রাজাবাবু তাকালেন কঠিন চোখে হীরকের দিকে। তোমার শাস্তি হচ্ছে ঠান্ডা ঘর। বাবা, আমার রাজ্যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ঠান্ডা ঘর ব্যাপারটা বুঝতে পারছো না হয়তো, তাই মজা লাগছে। একটু পরেই বুঝবে বাছাধন। ওহে, তোমরা একটু বুঝিয়ে দাও। পার্শ্বচররা সুর মিলিয়ে বলে উঠল, ঠান্ডা ঘর হলো ঠান্ডা করে দেওয়ার ঘর। ওখানে ঢুকলে চিরকালের জন্য গা ঠান্ডা হয়ে যায়। আজ পর্যন্ত কত চোরেরই তো ওরকম হয়েছে। তারপর তারা আর কোনো দিনও চুরি করার সুযোগ পায়নি, কেউ তাদের খোঁজও পায়নি কোনোদিন। রাজাবাবু প্রসন্ন মুখে বললেন, অতি চমৎকার বিশ্লেষণ। সকলের সমর্থন ছাড়া আমি কোনোদিন কাউকে শাস্তি দিয়েছি কেউ বলতে পারবে না। 5 জনের মতামত ছাড়া বিচার হলে কি চলে? জুরির ব্যবস্থা তাহলে রয়েছে কি করতে? তাহলে তোমরা একমত যে ঠান্ডা ঘর? 100 বার। কালুরাম, ওকে নিয়ে যাও সেখানে। কালুরাম রাজাবাবুর আদেশ মতো কাজ করার আগেই হঠাৎ একজন বলে উঠল, অভয় দিলে একটা কথা বলি কর্তা বাবু। হীরক দেখলো একজন ভদ্র চেহারার প্রবীণ মানুষ জোর হস্তে রাজাবাবুর দিকে তাকিয়ে। অভয় দিলাম, বলো তোমার কি আর্জি? এই চোর বয়সে বালক মাত্র, এর কাঁচা বয়সের কথা ভেবে লঘুদণ্ড দিন ঠান্ডা ঘর পাকা অপরাধীদের জন্য। হ্যাঁ, তা কথাটা মন্দ বলনি। অপরাধী নাবালকই বটে। তোমার বিচক্ষণতা প্রশংসাযোগ্য, কিন্তু অন্যান্যরা কি বলে সেটাও তো দেখতে হবে। এই ছেলেটি বাস্তবে কি ভালো নাকি হঠাৎ একটা মন্দ কাজ করে ফেলেছে সেটা জানতে পারলে বেশ হতো। মানুষকে দেখে তার ভেতরের কথা বুঝতে পারে এমন কি কেউ এখানে আছে? ভট্টাচার্য, তুমি তো জ্যোতিষ চর্চা করো, একবার বাজিয়ে দেখো দেখি ছোকরাকে। রাজাবাবু যাকে ভট্টাচার্য বললেন সে উঠে দাঁড়ালো। শিরিঙ্গে চেহারার একটা লোক, মাঝ বয়সী। হীরকের দিকে তীব্র চোখে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে কিসব বলতে লাগলো সে। ক্ষণে ক্ষণে তার মুখের ভাব বদল হতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, কর্তাবাবু, এ ছোকরা অতিশয় সাংঘাত। রাজাবাবু নড়ে চড়ে বসে বললেন, সেটা কিরকম? ছোকরা ভূত প্রেত দত্তি ডানা এগুলো কিছুই বিশ্বাস করে না। ওর মনের সবটা আমি দেখতে পাচ্ছি। সেখানে ভূত প্রেতদের প্রতি ঘোরতর ঘৃণা আর তাচ্ছিল্য। রাজাবাবুর এতক্ষণকার সৌজন্যপূর্ণ আচরণ মুহূর্তে উপে গেল। দাঁত মুখ খিচিয়ে চিৎকার করে উঠলেন, কি এত বড় স্পর্ধা! ভূত প্রেত বিশ্বাস না করা মানে তো আমাদেরও অবিশ্বাস করা। কালুরাম, ঠান্ডা ঘর জ্বললে। বলতে বলতে হঠাৎ ঘরের মধ্যে যেন একটা ঝড় উঠল।
ঝাড়বাতিগুলো নিভে গেল তপতপ করে। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো হাল্লা, সেটা অনেকটা অট্টহাসির মতো। হীরক ভয় পেল, সাংঘাতিক ভয়। তার ব্যায়ামপুষ্ট সতেজ শরীরটা ঘরের দরজা দিয়ে স্প্রিং এর মতো লাফিয়ে পড়ল। কালুরামের খপ্পর থেকে বাঁচতে গেলে পালানো ছাড়া পথ নেই। একসময় বাইরের খোলা হাওয়ার ভিজে স্পর্শ থেকে বুঝতে পারল একটা ফাঁকা জায়গার মধ্যে এসে পড়েছে সে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে অনুভব করলো একটা মাংসহীন হাতের আঙ্গুল কঠিন হয়ে বসে যাচ্ছে তার গলায়। তারপর আর কিছু মনে নেই। বটুর দাদু বললেন, একটানা 7 ঘন্টা ঘুমিয়েছ, শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে তো হিরু? হীরক লজ্জা পেয়ে বিছানা উঠে বসল। ঘরের মধ্যে বটুর দাদু, বটু, দুলু ছাড়াও আরো 2জন অচেনা লোক করেছেন। পাড়া প্রতিবেশী হবে না আর কি। সবাই তার দিকে এমন ভাবে চেয়ে আছেন যে সে যেন একটা আজব দ্রষ্টব্য। দুর্বল দুর্বল লাগছে, একটু গরম দুধ খাবে? ওরে বটু, একটু দুধ আন। বটুর দাদু বলে যেতে লাগলেন, সেই সকাল 8টায় তোমাকে আনা হয়েছে এখানে। রাজপুরের দিঘির মাঠে অজ্ঞান অবস্থায় পড়েছিলে, তারপর জ্ঞান যদি বা ফিরেছিল, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে দিয়ে পড়লেন। দুলুটা ভোর রাতে এসে খবর দিতে বটু ও দলবল নিয়ে ছুটল। বাসের পাতায় করে এখানে যখন বয়ে আনলো, বেলা 8টা হবে তখন। ব্যাপারটা বলো তো ভাই, কি ঘটেছিল? বটু দুধ আনলে খেয়েটে শরীরে বল পেল হীরক। কিছু গোপন না করে সব খুলে বলল সে। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে দাদু বললেন, তুমি খুব জোর বেঁচে গেছো দাদু ভাই, নিহাতে ভাগ্যের জোরে বেঁচে গেছো। তুমি যার খপরে পড়েছিলে সে হলো রাজাপুরের শেষ জমিদার কন্দর্প রায়। মস্ত জমিদারি ছিল বলে লোকে ওকে রাজা বাবুই বলতো। তা এসব হলো 35-36 বছর আগেকার কথা। আমি নিজেই যখন যুবক, কন্দর্প রায় মারা গেলে খুব সমারোহের সঙ্গে দাহ করা হয়েছিল তাকে। মন চন্দন কাঠ পুড়েছিল। রাজাপুর থেকে দামোদরের তীর পর্যন্ত 3 মাইল রাস্তা রূপোর আধুলি ছড়াতে ছড়াতে এসেছিল। এই অঞ্চল এসব গল্প হয়ে গেছে। তাহলে বুঝে দেখো কাজের হাতে তুমি পড়েছিলে। একটু থেমে দাদু আবার বলতে লাগলেন, আর কেলো ভুলোর নামও এদিগকের কে না জানে। কন্দর্প রায়ের ডান বাহাত ছিল ওরা। হেন দুষ্কর্ম নেই যা ওরা কন্দর্প রায়ের হুকুমে করত না। আর ওই যে ঠান্ডা ঘরের কথা বললে, ওটা আসলে ছিল অপরাধীদের খুন করবার ঘর। কেলো ওখানে ওদের খুন করত। ঘরের মধ্যে একটা কুয়ো, মেরে ফেলে দিত সেটার মধ্যে। একবার নাকি কুয়ো থেকে অনেক কঙ্কাল আর খুলি বের করেছিল পুলিশ। এ অবশ্যই শোনা কথা, সত্যি মিথ্যে বলতে পারবো না। হীরক চুপ করে শুনে যাচ্ছিল। এই দিনের আলোয় এক ঘর লোকের মধ্যে গত রাতের স্মৃতি কেমন অবিশ্বাস্য মনে হচ্ছিল তার। বটুর দাদু এক টিপ নস্যি নেবার জন্য থামলে সে বলল, আচ্ছা দাদু, আমাকে কেলো ভুলো যেখানে নিয়ে গিয়েছিল ওটা কোন ঘর? ওটা হলো গিয়ে জলসা ঘর, মানে প্রমোদ কক্ষ। ইয়ার বক্সি নিয়ে কন্দর্প রায় ওখানে আমোদ আহ্লাদ করত। জমিদার মহলে সবচেয়ে সুন্দর ঘর ওটা, সারি সারি ঝাড়বাতি সাজানো, তাই তো? তাহলে সন্দেহ নেই ওখানেই নিয়ে গিয়েছিল। তা ওই কন্দর্প রায়ের পর থেকে ও বাড়িতে বাস করে না কেউ। পাহারা দেবারও কোনো লোক নেই। 30 বছরের উপর একটা বড় বাড়ি। তোমার এসব হয়তো বিশ্বাস হতে চাইছে না। পাড়ার 2জন ভদ্রলোক আমারই বন্ধুয়েরা উপস্থিত আছেন, এদেরই জিজ্ঞেস করে দেখো না কেন। অন্য দাদুরা ঘাড় নেড়ে বটুর দাদুর কথা সায় দিলেন। এক বর্ণ মিথ্যা নয় গো, ওই সবই সত্যি বলেছে। ও বলে বহুকাল কেউ বাস করে না, রায় গোষ্ঠীটাও শেষ হয়ে গেছে। দাদু আর ওর বন্ধুরা বেরিয়ে গেলে বটু মুচকি হেসে বলল, কি রে হিরু, কি বুঝলি? বটুর হাসিতে কেমন একটা গা চালানো ঠাট্টার ভাব। হীরক হাসলো বটে, তবে তাতে তেমন প্রাণ নেই। মিনমিনে গলায় বলল, ওসব ইলিউশনে হতে পারে।
বটু চোখ বড় বড় করে বলল, ইলিউশন মানে তো মায়া, অর্থাৎ এখনো তোর অবিশ্বাস গেল না। এই কথার উত্তর না দিয়ে হীরক বলল, দুলুটাই তো সর্বনাশের গোড়া, ওর কিছু কেন হলো না বলতো? দুলু বলল, মা, আমার কাছে যে আশু ওঝার খবর ছিল। বটু বলল, এক কাজ করা যাক, আজ রাতে বরং কেঠোকুলের ধারে বৈরাগীর আখড়ায় যাওয়া যাক, আমিও থাকবো সঙ্গে। হীরক হঠাৎ কেমন ব্যস্ত হয়ে উঠল, বলল, পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে রে, বাবা মাও ভাবছে আমার জন্য, কাল সকালে চলে যাচ্ছি আমি, আজ আবার রাত জাগা সম্ভব নাকি? এই বলে হীরক হাড় চোখে দুলু আর বটুর দিকে তাকালো। ওদের মুখে সেই গা জ্বালানো হাসি। হীরকের ইচ্ছে করছিল দুলুটার গালে সপাটে একটা জ্বর বসিয়ে দেয়। বটুর কাছে ভূত নিয়ে ঠাট্টা তামাশা করা সব দরজা ওই খুদে শয়তানটাই বন্ধ করে দিয়েছে। এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম ঘন্টার গল্প, যার নাম ছিল রাজাপুরের দিঘি, লেখক কুমার মিত্র এবং পড়ে শুনিয়েছে সেতু। আর এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় কাহিনী, যেটা রচনা করেছেন মশিউর রহমান শান্ত। আর এখন শুনবেন আজকের কাহিনীর প্রথম পর্ব। আসুন তাহলে আজকের কাহিনীর প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা। সানি তার কলেজ পর্যন্ত কুমিল্লাতে পড়াশোনা করেছে। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ঢাকাতেই থাকবে। কিন্তু ঝামেলা বাঁধলো থাকার জায়গা নিয়ে। বর্তমানে যে পরিস্থিতি, সে অবস্থায় কোনো মেসে থাকা সম্ভব নয়। আর থাকা সম্ভব হলেও সানি মেস জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারত না, কারণ ওর যে খুঁতখুঁতে স্বভাব, মেস কিংবা হোস্টেল অথবা ইউনিভার্সিটি হল কোনোটাই আসলে সানির জন্য পারফেক্ট নয়। ঢাকায় বোনের বাসা আছে, কিন্তু দুলাভাইয়ের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই। তাই বাধ্য হয়ে সানি 3 রুমের প্রায় বিশালই বলা যায় এমন একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল। একা মানুষ এমন ফ্ল্যাটে থাকার দরকার ছিল না, তবু নিজের সুখ শান্তির কথা বিবেচনা করেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া। যদিও সানির বোন সামিয়া পুরো বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফ্ল্যাট নেওয়ার পরদিনই ভাইয়ের ফ্ল্যাট দেখতে এসে সামিয়া মুখ কুঁচকে বলল, আমার বাসা থাকতে তোর আলাদা ফ্ল্যাট কেন নিতে হলো সেটাই তো বুঝতে পারছি না। আপু, তুমি অকারণেই শুধু রাগ করো। বাসা একান্ত ব্যক্তিগত জিনিস, এখানে একটা বাইরের মানুষ। আমার ছোট ভাই এখন আমার বাইরের মানুষ, সেদিনের পিচ্চি ছেলে, আর তোর কাছ থেকে আজ আমার এই কথা শুনতে হচ্ছে। আপু, তুমি ব্যাপারটা নেগেটিভলি নিচ্ছ। আসল কাহিনী কিন্তু তা না। আসল ব্যাপার হচ্ছে আমি চাচ্ছিলাম কাউকে বিরক্ত না করতে। তুই আমার বাসায় থাকলে আমি বিরক্ত হব, এটা তুই বলতে পারলি? তুমি না হলেও আমি হতাম। তুমি তো জানো আমি কি পরিমাণ স্বাধীনভাবে থাকতে অভ্যস্ত। তোকে আমার আর কিছু বলার নেই। হাতে পায়ে বড় হয়ে গেছিস, এজন্য নিজেকে খুব লায়ক ভাবতে শুরু করেছিস, তাই না? আপু, আসলে ব্যাপারটা তা নয় যা তুমি ভাবছো। আমার আর কিছুই ভাবার দরকার নেই তো। আমি আমার কাজের ছেলেটাকে তোর ফ্ল্যাটে রেখে যাচ্ছি, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে ওকে বলবি, ও রান্না থেকে শুরু করে ঘর মোছা সব করে দিবে। কি দিন আসলো কাজের ছেলেও এখন মেয়েদের কাজ করে। কাজ তো কাজই, এগুলো আবার কি কথা? মেয়েদের কাজ আবার কি? আসুন, ঢাকায় একা উঠেছিস, তাই হাঙ্কি পাঙ্কি শুরু করে দিস না। আমি কিন্তু সব খোঁজ রাখবো। তুমি অকারণেই আমাকে নিয়ে চিন্তা করছো আপু। আমাকে নিয়ে একদম ভেবো না। তুমি বরং তোমার কাজের ছেলেকে নিয়ে যাও। আমি একা মানুষ, আমি কাজের ছেলে দিয়ে কি করব? কি করবি না করবি সেটা পরে দেখা যাবে। এখন আমি যাচ্ছি। কোনো কিছু দরকার হলে বাসায় চলে আসবি, অথবা জানাবি, আমি নিজেই চলে আসবো, ঠিক আছে? আমার কিছুই দরকার হবে না আপু, তুমি অকারণেই চিন্তা করছো। সানির একমাত্র বোন সামিয়া ছোটবেলা থেকে ভাইয়ের প্রতি খুব যত্নশীল। তবে বড় হবার সাথে সাথে সানির কাছে এই অতিরিক্ত যত্ন কিংবা ভালোবাসা দুটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইদানিং সানি খুব সিগারেট খায়। নিচে এসে সিগারেট ধরানোর সাথে সাথেই নতুন এই বাড়ির কেয়ারটেকার এসে সানির সামনে দাঁড়ালো। লোকটাকে দেখে বেশ ভালোই রহস্যময় লাগলো। কি অদ্ভুত ব্যাপার, বয়সের ভারে একদম কুঁজো হয়ে আছে, তবু ভয়েসটা যেন টনটনে। সানির দিকে লোকটি আসতে সানি বলল, কি চাচা, কেমন আছেন? যে বয়স, এইটা কি ভালো থাকার সময়? যদিও ভালো মন্দের জন্য বয়স দরকার নাই। চাচা, আমি যে ফ্ল্যাটে উঠলাম, এর আগে যারা ছিল তারা কিছু জিনিস স্টোর রুমে রেখে গেছে। সেই জিনিসগুলো একটু সরিয়ে নিলে ভালো হয়। যেটা যেখানে আছে সেইখানেই থাকুক।
আপনার দরকার না হইলে নারায়ণ চারণ করার দরকার নাই। না মানে বলতে চাচ্ছিলাম, যাদের জিনিস তারা বুঝে নিলে ভালো হতো না? বুঝাবুঝির কিছু নাই। আপনি এখন ফ্ল্যাট নিছেন, জিনিস আপনার। আপনার খুশি, এখন আপনি কি করবেন? আমার মতে যেটা যেমনি আছে অমনি থাকুক। আপনার তো কোনো ঝামেলা করতেছে না। আপনি কেন জিনিসপত্র নিয়ে ঝামেলা করতেছেন? চাচা, আসলে ব্যাপারটা ঝামেলা নিয়ে না, ব্যাপারটা অনৈতিক। যাই হোক, আপনার সাথে এটা নিয়ে কথা বলা অর্থহীন সেটা বুঝতে পারছি। আগের ভাড়াটিয়া কিছু জিনিস রেখে গেছে, কিছু জিনিস না বলে অনেক কিছু রেখে গেছে, এটা বলাই ভালো। কারণ সানি স্টোর রুম খুলে দেখলো একটা ট্রাঙ্ক, দুটো বস্তা সহ আরো অনেক কিছু স্টোর রুমে রাখা। সানির ঘরের স্টোর রুমটার একটা বর্ণনা দেওয়া যেতে পারে। সানির ঘরের স্টোর রুমটা হচ্ছে সানির ঘরের থাকা একটা অ্যাটাচ বাথের ঠিক উপরে। সানির সাথে একটি কাজের ছেলেও দিয়ে দেওয়া হয়েছে। কাজটি তার বোন সামিয়াই করেছে। আর সেই কাজের ছেলের নাম রিপন। রিপন বেশ ভালোই চুপচাপ ধরনের, বয়স কত হবে, 12-13। কিন্তু এখনই কণ্ঠস্বর কেমন যেন ভারী ভারী, শুনলে বোঝাই যায় না একটা বাচ্চা ছেলের গলা। সানি ভাবলো এখন পর্যন্ত যেহেতু রিপনকে কাজে লাগানো হয়নি, স্টোর রুম পরিষ্কার দিয়ে কাজ শুরু করা যাক। রিপন, রিপন, জি ভাইজান। একটা কাজ করি চল। বলেন ভাইজান। তুই কি করছিলি সেটা আগে বল। আমি টিভি দেখতেছি। যা টিভি বন্ধ করে আয়, তারপর বলছি। ঠিক আছে ভাইজান। উপরের স্টোর রুমটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাইজান। পরিষ্কার করতে পারবি না? পারুম ভাইজান। তোর অবশ্য একা পরিষ্কার করতে হবে না, আমি থাকবো তোর সাথে। তাইলে তো কোনো কথাই নাই, চলেন একসাথে বসে করে ফেলাই। রিপন ছেলেটা বেশ কাজে। সামিয়া চিন্তা ভাবনা করেই রিপনকে দিয়েছে বোঝা যাচ্ছে। টিভি বন্ধ করে দিয়ে খুব দ্রুত রিপন কাজে নেমে পড়লো। মুহূর্তের মধ্যে স্টোর রুমে উঠে সবকিছু পরিষ্কারও করে ফেললো। শুধু নিচে দাঁড়িয়ে রইল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু নতুনের ফ্ল্যাটে উঠবার ঠিক 3 দিন পর থেকেই ছোটখাটো একটা ঝামেলা শুরু হলো। সানির ফ্ল্যাটে যেহেতু 3টি বেডরুম আছে, তাই সানি একটি নিয়ে রিপনের জন্য আরেকটি ছেড়ে দিয়েছে। কাজের ছেলে হয়েছে তো কি হয়েছে, থাকছে যখন একটু আরাম করেই থাকুক না। ঝামেলার সূত্রপাত সানির বেডরুমের স্টোর রুম থেকে। রাত তখন 3টা কি 3:30 বাজে। সানি গভীর ঘুমে আচ্ছন্ন। আর ঠিক সেই সময় রিপন, রিপন, ওঠ ঘুম থেকে। রিপন, জি ভাইজান। কি হয়েছে ভাইজান? তুই কি কোনো শব্দ পাচ্ছিস? ভালো করে খেয়াল করে দেখ তো। কিসের শব্দ ভাইজান? ঘুম থেকে ওঠ, অর্ধেক ঘুমে থাকলে বুঝতে পারবি গাধা। জি ভাইজান। কি জি ভাইজান? ভালো করে ওঠ, দেখ তো কিছু শুনতে পাচ্ছিস কিনা। হ্যাঁ ভাইজান। কি? ওলা পাইন কান্দনের আওয়াজ। কাহিনী কি রে? বাচ্চা কান্নার শব্দ আসছে কোন জায়গা থেকে? আপনার ঘরের থেকে আইতাছে ভাইজান। আমি কান্নার শব্দ পেয়ে আমার ঘর থেকে বের হলাম। আমার ঘর থেকে কান্নার শব্দ আসবে কেন? আমার কাছে লাগতাছে আপনার ঘর থেকে আসতেছে। একটা কাজ করি, পুরো ফ্ল্যাট ভালো করে চেক করি। শব্দ শুনে মনে হচ্ছে আমাদের কোনো রুম থেকেই আসছে। এত কাছের না হলে এত স্পষ্ট শব্দ শুনবার কথা না। কেউ এসে আবার বাচ্চা ফেলে রেখে গেল নাকি? কিন্তু ভাইজান এদিকে বাচ্চা আসবে কিভাবে? কিভাবে আসছে সেটা আমি কি জানি? আগে চল দেখি কি অবস্থা। চলেন। পুরো ফ্ল্যাট বেশ ভালোভাবে খোঁজা হলো, কিন্তু আসল শব্দ কোথা থেকে আসছে সেটা বুঝতেই পারলো না সানি এবং সানির কাজের ছেলে রিপন। যখন সানির রুমে খোঁজা হয় তখন মনে হয় রিপন যে রুমে থাকে সে রুম থেকে শব্দ আসছে, আবার রিপনের রুমে গেলে মনে হয় শব্দ আসছে সানির রুম থেকে। সবকিছু মিলিয়ে সানি এবং রিপন দুজনে কনফিউজড হয়ে গেল। কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। তবে ফজরের আজানের একটু পরেই কান্নার শব্দ থেমে গেল। তখন সানি নিজে থেকেই বলল, যা ঘুমাতে যা, সমস্যা কোথায় ধরতে পেরেছি। কোথায় সমস্যা ভাইজান? সমস্যা হলো আমাদের মাথায়, মাথার ভেতর কান্নার শব্দ গেঁথে গিয়েছিল, তাই বারবার শুনতে পাচ্ছি। এর বেশি কিছুই না। কোনো পোলাপান নাই, কিছু নাই। আমাগো মাথায় পোলাপানের কান্না কোথেকে আসবো?
গাধার মতো কথা বললি। আশেপাশে ফ্ল্যাটে বাচ্চা নাই এটা তোকে কে বললো? এই ব্যাপারটা আগে কেন মাথায় আসেনি সেটাই ভাবছি। কোন ব্যাপারটা ভাইজান? রাতের বেলা দূর থেকে দূরের শব্দকেও কাছের মনে হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আশেপাশের কোন একটা ফ্ল্যাটে বাচ্চা কান্নাকাটি করেছে। রাত হবার কারণে আমাদের মনে হয়েছে আমাদের আশেপাশ থেকেই কান্না শব্দ আসছে। এইটাও হইতে পারে। ভাইজান আপনার অনেক ভালো বুদ্ধি। এটার জন্য বুদ্ধি লাগে না গাধা। যা ঘুমা তুই। পরের দিন বিকেলে যখন সামিয়া ভাইয়ের খোঁজ খবর নিতে আসলো, তখন কাজের ছেলে রিপন পুরো বিষয়টা জানানোর সাথে সাথে সামিয়া সানির সাথে চিৎকার করতে শুরু করলো। তার কথা অনুযায়ী সে আগেই বলেছিল যে একা থাকতে না। পুরো ফ্ল্যাটে একা থাকতে গেলে এমন ভুতুড়ে কাণ্ড তো ঘটবেই। সময় থাকতে থাকতে সানির উচিত এক্ষুনি বোনের বাসায় চলে যাওয়া। আগেই তো বলেছিলাম একা না থাকতে। আজকে ভূতের বাচ্চা দেখছিস, কালকে ভূতই দেখবি। দরকার কি তোর একা থাকার? আরে আপু, তোমার কাজের ছেলেটা তো অনেক বেশি পাজি। তোমাকে বানিয়ে বানিয়ে কথা বলছে। আসলে হয়েছে কি বলি, পাশের ফ্ল্যাটের বাচ্চা কাঁদছিল। আমরা রাতে শব্দ শুনে ভেবে বসেছি আমাদের এখান থেকে শব্দ হচ্ছে। পাশের ফ্ল্যাটে কাঁদলে তোর এখানে শব্দ হবে কেন? আরে আপু, রাতের বেলা কি হয়, দূরের শব্দ কাছের মনে হয়। এটা নিয়ে এত চিন্তা ভাবনা করবার তো কিছু নেই। তোর জন্য কোনো কিছুই তো চিন্তা করবার কিছু না। তুমিও না আপু, নর্মাল কোনো জিনিস বুঝতে চাও না, এটাই ভালো লাগে না। রাতের বেলা বাচ্চা কান্নার শব্দ পাওয়া কোনো নর্মাল ব্যাপার? কোন ফ্ল্যাটের না কোন ফ্ল্যাটের বাচ্চা কেঁদেছে কে জানে, এটা নিয়ে তোমার এখন চিন্তা করতে হবে। ওই যে বলে না, সুখে থাকলে ভূতে কিলায়, তোমার অবস্থা হয়েছে সেরকম আপু। হাতে পায়ে বড় হয়ে যাচ্ছিস না তো এখন তো এই কথা বলবি। দুলা ভাইয়ের কি খবর? ওর আর খবর, ব্যবসা পাতি ছাড়া ওর কোনো খবর আছে নাকি? এই একটা মানুষ, উফ, যার পুরো জগৎই হচ্ছে তার ব্যবসা। এটাই বা খারাপ কি? তা ঠিক। আচ্ছা সানি, তুই এত বাড়ি থাকতে এই বাড়িটাই কেন নিলি বলতো? কেন, কি হলো আবার? তোর এই বাড়ির না সমস্যা আছে, ঢুকলে মেজাজটাই খারাপ হয়ে যায়। তোমার আবার মেজাজ খারাপ হলো কেন? ভূতের মতো একটা লোক কেমন করে যেন তাকায়, দেখে মনে হয় কি যেন এই বাড়িতে এসে আমি দোষ করে ফেলেছি। কোন লোক আবার তোমার দিকে ভূতের মতো তাকালো? আরে নিচে তোদের এই বাড়ির কেয়ারটেকারটা। ওহো, বুঝতে পেরেছি। ওই চাচাটা আসলে একটু অস্বাভাবিক। আগের ভাড়াটে কিছু মালামাল ফেলে রেখেছিল। আমি তাকে ঠান্ডা মাথায় বিষয়টা জানালাম। বললাম যাদের জিনিস তাদের জন্য একটু ডাকা হয়, তাহলে তাদের জিনিস ফিরিয়ে দেওয়া হবে। তারপর কি করেছিস, ফেরত দিয়েছিস? আরে না আপু, তার পারলাম কই। উনি বললেন উল্টো কথা। আমাকে বললেন জিনিসগুলো তো আমার কোনো ঝামেলা করছে না, তো কেন আমি জিনিস ফেলে দিব? বলো কেমন লাগে মেজাজটা? বুঝলাম। তবে আমার মতে কি, তুই একটা সলিউশন বের কর। তুই একা থাকিস ব্যাপারটা ভাই আমি মেনে নিতে পারছি না। কি সলিউশন? নিশ্চয় তুমি তোমার বাড়িতে যাওয়ার কথা বলবে। আরে না, সলিউশন হলো তোর ইউনিভার্সিটির কোনো একটি ছেলেকে এখানে সাবলেট দিয়ে দে। তোর তো পুরো ফ্ল্যাটটাই দরকার হচ্ছে না, তাই না? হবে কি, তুই একটা কথা বলার মানুষও পেয়ে গেলি, আর আমিও নিশ্চিন্ত হতে পারলাম। হ্যাঁ আপু, আইডিয়া খারাপ না, দেখি তাই করবো। 2 দিন বেশ ভালোই গেল সানির। ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, 2-1 সাথে বেশ ভালো পরিচয় হয়ে গেছে। যদিও বাসায় সাবলেট দেওয়ার মতো ভালো পরিচয় কারোর সাথেই হয়নি, তবু 2 দিন খারাপ গেল না। কিন্তু ঝামেলা বাঁধলো 2 দিন পর সন্ধ্যায়। ড্রয়িং রুমে বসে সানি টিভিতে কিছু একটা দেখছিল। দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো টিভি না দেখে গল্পের বই পড়লে ভালো লাগছে। রিপনকে ড্রয়িং রুম থেকে সানি বলল, রিপন, রিপন। জি ভাইজান। কি করিস? রাইতের লেগা ডিম বাজি ভাইজান। ডিম ভাজাভাজি পরে, এখন যা আমার রুমে গিয়ে দেখ আমার খাটের উপরে একটা গল্পের বই আছে, সেটা আমাকে দিয়ে যা। ঠিক আছে ভাইজান। রিপন সানির ঘরে ঢুকবার সাথে সাথে বুঝতে পারলো সানির ঘরের কোনো এক জায়গা থেকে বাচ্চা কান্না করছে এমন শব্দ আসছে, কিন্তু ঠিক কোন জায়গা থেকে আসছে সেটাই ধরতে পারছে না। কি অদ্ভুত ব্যাপার। রিপন হাতে বই নিয়ে ভালো করে খাটের দিকে তাকালো, না সেখানে তো কিছু নেই। ঠিক যে মুহূর্তে ঘর থেকে বের হতে যাবে তখনই রিপন বুঝতে পারলো আসলে শব্দটা খাটের নিচে না,
শব্দ আসছে বাথরুমের উপরে যে স্টোর রুম আছে সেখান থেকে। রিপন নিজে একটা চেয়ার নিয়ে দাঁড়িয়ে সিলিং এর ওখানে স্টোর রুম দেখতে গেল আর স্পষ্ট দেখল ভাইজান ভাইজান এটা কি? ভাইজান সানি ভাইজান এই চিৎকার করছিস কেন? ভাইজান রিপন, হ্যাঁ রিপন, এই রিপন, কি হলো আবার তোর? রিপন অজ্ঞান হয়ে গেছে। সানির মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কথা নাই বার্তা নাই, একটা ছেলে হঠাৎ অজ্ঞান হয়ে যাবে, এটা কোনো কথা? সানি বিরক্ত হয়ে সামিয়াকে কল করলো। একদিকে কল করে অন্যদিকে রিপনকে নর্মাল করবার জন্য চেহারায় বেশ কিছুক্ষণ পানি দিল। পানি দেওয়ার এক পর্যায়ে যখন রিপন একটু স্বাভাবিক, তখনই সামিয়া এসে হাজির। তবে সানি বেশ ভালোই বিরক্ত। ছেলেটাকে তো কোনো ভারী কাজ দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে বইটা বিছানা থেকে নিয়ে আসতে। এটুকুতে কেউ অজ্ঞান হয় না? একদম ভুল হয়েছে। প্রথম থেকে এই ছেলেটাকে অনেক অ্যাক্টিভ ভাবা সানির আরেকটা ভুল। নিজের উপরেই নিজের মেজাজ খারাপ লাগছে সানির। কোনো মানে হয়? সানির এমনিতেই ঝুট ঝামেলা পছন্দ না, তার উপর যদি কেউ কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যায় তাহলে সেই ঝামেলার দায়ভার কে নেবে? সামিয়া ঢুকবার কিছুক্ষণ পর সানি সামিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি তোমার ঝামেলা নিয়ে বিদায় হও। আমি আমার ঝামেলা নিয়ে বিদায় হব মানে? তোমার কাজের ছেলেকে আমার দরকার নাই, শুধু বই আনতে পাঠিয়েছি, এতেই চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। 2 দিন পর আর কি করবে কে জানে। আমার কোনো কাজের ছেলে পেলে দরকার নেই, আমি যেভাবে আছি ভালো আছি, ভালোই থাকবো। ননসেন্সের মতো কথা বলিস না সানি, প্লিজ। আমি কোনো ননসেন্সের মতো কথা বলছি না, তুমি বলো কোনো কারণ ছাড়া কি অজ্ঞান হয়? তুই একটু বেশি বলছিস সানি। ছেলেটাকে জিজ্ঞেস কর শরীর খারাপ লাগছিল কিনা। আমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না, তুমি তোমার ঝামেলা যাওয়ার সময় নিয়ে যাবে। দাঁড়া, আমি জিজ্ঞেস করছি। কাহিনী কি সেটা তো আগে আমাকে জানতে হবে। আই রিপন, রিপন। জি আপামনি। কিরে, কি অবস্থা এখন? ঠিক আছিস? হ্যাঁ আপামনি। এখানে আয়, বস আমার সামনে। কি হয়েছিল বলতো? ভয় পাওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় বল। আপামনি, আমি টিভি দেখতেছিলাম, এমন সময় ভাইয়া কইল বই আনতে, ওনার রুমে গেলাম। আর তখন কি রে? দেখি পোলাপান কান্দনের আওয়াজ হইতেছে। আমার কাছে মনে হইল আওয়াজ হইতেছে খাটের নিচ থেকে। তারপর? আওয়াজ তুই এবার একা পেলি নাকি নাটক সাজাচ্ছিস রিপন? আমার কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ না। সত্যি কথা ভাইজান। তারপর কান্দন আওয়াজ মনে হইল উপরে স্টোর রুম থেকে আসতেছে। আমি সাথে সাথে ভাইজানের চেয়ার নিয়ে স্টোর রুমের উপরে তাকাইছি, দেখি একটা পিচ্ছি হামাগুড়ি দিয়ে ঘুরতেছে, আর তার লাগে একটা মহিলার লাশ রাখা। কি কি রাখা? মরলে পরে যেমন কাপড় পেঁচাইয়া রাখে এমন ভাবে পেঁচে একটা লাশ রাখা। তারপরে তোমার এই অবস্থা। লাশ কিভাবে আসবে রিপন? এগুলি কি বলছিস তুই? আমি সত্যি কথা কইতেছি আপামনি, আমি নিজে দেখছি এক মহিলার লাশ শোয়ানো, আমার একটা পিছিয়ে কান্দে। সানি, আয় তো চল দেখি ওখানকার অবস্থা। তুমিও পাগল, তোমার কাজের ছেলেও পাগল, তোমাদের দুজনের সাথে থেকে আমিও পাগল হয়ে যাব। কি সমস্যা? চল তো স্টোর রুমটা দেখে নেই, চেক করি কি অবস্থা এটার। তোমার কি ধারণা স্টোর রুমে লাশ রেখে আমি এখানে বসে টিভি দেখছি? তোমার কাজের ছেলে মাথায় শর্ট সার্কিট হয়েছে, আর কিছুই না। ও আর আমি এই ফ্ল্যাটে উঠেই সবার আগে স্টোর রুম পরিষ্কার করেছিলাম, সেখানে এখনো কোনো জিনিসই রাখা নেই। সেখানে কি গায়েবী ভাবে লাশ চলে আসবে? তোর দেখতে সমস্যাটা কি? তোমার দেখতে ইচ্ছে করছে, তুমি দেখো। তোমার কাজের ছেলেকে নিয়ে দেখো। তোমাদের মতো পাগলদের সাথে থেকে পাগল হওয়ার ইচ্ছে আমার নেই। কি যন্ত্রণা। আচ্ছা রিপন, চল তো কোন জায়গায় আমাকে একটু দেখিয়ে দে তো। চলেন আপামনি। আমি আর সানি শুধু স্টোর রুম না, পুরো ঘর বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। লাশ তো দূরের কথা, একটা মরা মাছিও পেল না। কিন্তু রিপন যে খুব ভয় পেয়েছে সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সামিয়া কোনো কিছু না পেলেও অদ্ভুত কোনো কারণে সামিয়ার পুরো শরীর ভারী হয়ে গেল। মনে হতে লাগলো কোনো অশরীরী কিছু সামিয়াকে দেখছে। সামিয়া ঘর থেকে বের হয়ে সানির কাছে গেল।
সানি খুব স্বাভাবিক হলেও কিছুটা বিরক্ত। সানির বিরক্তির কারণ রিপন। চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, আবার কিছুক্ষণ পর পানি মারার সাথে সাথে উঠে পড়া, পুরো বিষয়টা সানির কাছে নাটক মনে হচ্ছে। এই ধরনের নাটক সানির একদম পছন্দ না। সে খুব বিরক্ত হয়ে সামিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, কিছু মনে করো না, তুমি প্লিজ তোমার এই কাজের ছেলেকে নিয়ে যাও। আমার কোনো কাজের ছেলে পেলে দরকার নেই। তুই একা রান্না করতে পারবি? ডিম ভাজা, ডাল, হালকা পাতলা ভর্তা ভাজি আমি করতেই পারি, আমার চলে যাবে। কিন্তু ওর মতো নাটকবাজ ছেলের সাথে আমার থাকা সম্ভব না। পরে ঘুষি টুসি মেরে বসবো, তখন ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তুই আমার গুন্ডাদের মতো কথা বলছিস কেন? তুমি বলো, সত্যি যদি কেউ অজ্ঞান হয় তাহলে কি পানি চেহারাতে মারার সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে? এই ছেলে আসলে এখান থেকে যাওয়ার প্ল্যান করছে, কোনো এক্সকিউজ দাঁড় করাতে পারছে না, তাই লাশ, পিচ্চির কান্না, নানা কাহিনী ফাঁদছে। তুই অকারণে রিপনকে দোষ দিচ্ছিস। তাছাড়া কান্নার শব্দ তো তুই আগে পেয়েছিলে, ওটা কি নাটক ছিল? আপু, তর্ক করবার মধ্যে আমি নেই, তুমি প্লিজ রিপনকে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আর তুই তোর এই ভুতুরা মার্কা ফ্ল্যাট নিয়ে পড়ে থাক। তোর ইচ্ছে হলে বাসায় চলে আসিস, কোনো কিছু দরকার হলে ফোন দিবি কিন্তু, ঠিক আছে? আমি জানাবো। সানি ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছে। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন ভালো বন্ধুও পেয়ে গেছে সে। তাদের মধ্যে একজন হচ্ছে নিহা। নিহা অনেক বেশি দুরন্ত টাইপের, সবকিছুতে কেমন যেন একটু পাগলামো ভাব আছে তার। আরেকজনের নাম জুবায়ের। জুবায়ের ছেলেটাও ভালো, শুধু মাঝে মাঝে একটু বেশি উদাসীন হয়ে যায়। জুবায়ের, নিহা এবং সানি তিনজনেই বাবুভাই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। বাবুভাই চায়ের দোকান তাদের তিনজনের জন্যই পার্মানেন্ট আড্ডার প্লেস। চা খেতে খেতে সানি জুবায়ের দিকে তাকিয়ে বলল, তুই তো মেসে থাকিস তাই না? হ্যাঁ দোস্ত, মেসে থাকুক আর অ্যাপার্টমেন্টেই থাকুক, হঠাৎ থাকার কথা আসলো কেন? তোর সবকিছুতে এরকম জিলাপির প্যাচ মার্কার কথা না ধরলে কি ভালো লাগে না নিহা? আমি আবার কই কথা ধরলাম? দূর, নিজেদের মধ্যে তর্ক বাদ দে তো। আচ্ছা, হঠাৎ মেসের কথা জিজ্ঞেস করলি কেন? চোর ডাকাত ভাবিস নাকি? তুইও না একটা জিনিস। মেসের কথা জিজ্ঞেস করেছি কারণ আমার একজন সাবলেট দরকার। পুরো ফ্ল্যাটে একা থেকে মারা যাচ্ছি। তোর ওই পিচ্চি কাজের ছেলে কই? চলে গেছে। ওই চলে গেছে, বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখন কিভাবে কি? কোনোভাবেই কিছু না, সে ভূত দেখে ভয় পেয়েছে। তোর ফ্ল্যাটে ভূতও আছে নাকি? আরে না, এখান থেকে যাওয়ার বাহানা খুঁজছিল, তাই এমন কাহিনী বানিয়েছে। আচ্ছা শোন, তুই তাহলে এক কাজ কর, মেস ছেড়ে আমার ফ্ল্যাটে চলে আয়। একসাথে থাকা হবে, আড্ডা হবে। তোর যে খরচ মেসে পড়তো তুই সেটাই আমাকে দিস। তাহলে তো খুবই ভালো হয়। তো কবে থেকে উঠবো বল? তোর ইচ্ছে, চাইলে কাল থেকে উঠতে পারিস। আমারও তোর ফ্ল্যাটে উঠতে ইচ্ছা করছে। তুইও মাঝে মাঝে চলে আসিস, আড্ডা হবে। আমি এখন যাই। জুবায়ের, কাল থেকেই তাহলে উঠ। ওকে দোস্ত। সানি বলবার পরের দিনই জুবায়ের এসে সানির ফ্ল্যাটে উঠে পড়ল। জুবায়ের মোটেও সুবিধাবাদী টাইপের কোনো ছেলে না, কিন্তু মেসের টাকা দিয়ে যদি আলিশান ফ্ল্যাটে থাকা যায় তাহলে সেই সুবিধা নিতে তো আর কোনো অসুবিধাই থাকে না। তবে ফ্ল্যাটে উঠেই প্রথম দিন জুবায়ের একটা ধাক্কা মতো। জুবায়ের স্পষ্ট দেখতে পেল একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে যাচ্ছে। ব্যাপারটা এতই স্পষ্টভাবে জুবায়ের দেখলো যে তার কাছে পুরো ব্যাপারটা যে অস্বাভাবিক সেটাই মনে হলো না, বরং সে হামাগুড়ি দিয়ে বাচ্চাটাকে দেখে কিচেন পর্যন্ত চলে গেল। আর ঠিক তখনই সানি পেছন থেকে বলল, কি রান্না করবার প্ল্যান করছিস নাকি? না দোস্ত, আমি এইমাত্র দেখলাম একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে কিচেনের দিকে গেল, তাই আমিও চলে আসলাম। এখানে বাচ্চা আসবে কোথা থেকে? নাকি তুইও আমার কাজের ছেলের মতো গল্প বানানোর কাজে নেমেছিস? সিরিয়াসলি বলছি দোস্ত, মোটেও ফাজলামি করছি না। আমি স্পষ্ট দেখেছি একটা বাচ্চা এদিকে হামাগুড়ি দিচ্ছিল। দিয়ে থাকলে দিতে থাক, তোর মাথা ঘামাতে হবে না। কি আজব মুসিবতে যে আছি। চল মুভি দেখবো। তুই যেহেতু আমার এখানে উঠেছিস, প্রতি রাতে একটা করে মুভি দেখা হবে। তা দেখা যায়। তবে সেই বাচ্চাটা ইগনোর কর না রে ভাই, চল মুভি দেখি। আমাদের
আশেপাশে এমন কিছু জিনিস থাকে যার অস্তিত্ব টের পাওয়া যায় কিন্তু চোখে দেখা যায় না। আবার এমন কিছু জিনিস থাকে যা মাঝে মাঝে চোখে পড়ে কিন্তু কোনোভাবেই সেটার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সানির মানসিক শক্তি অনেক বেশি। এই কারণেই হোক বা অন্য কারণেই হোক না কেন, সানি এখন আর কোনো বাচ্চার কান্নার শব্দ পায় না। কিন্তু মাত্র 1 সপ্তাহ থাকার পর জুবাইর প্রতি রাতেই কান্নার শব্দ পেতে শুরু করলো। মাঝরাতে মনে হয় কান ফেটে যাচ্ছে কান্নার শব্দে। কি অদ্ভুত ব্যাপার একটা। আজকে রাতেও ঠিক একই অবস্থা। জুবাইর যে রুমে থাকে সেখানে আগে রিপন থাকতো। জুবাইর স্পষ্ট বুঝতে পারছে কান্নার শব্দ আসছে সানির ঘর থেকে। 2 4 মেলানো মাঝে মাঝে কঠিন হয়ে যায়। সানির ঘর থেকে এই কান্নার শব্দ জুবাইরের কাছে সেরকমই একটা কিছু। সে সানির দরজা বন্ধ থেকে হালকা করে কড়া নাড়ল। সানি মনে হয় ঘুম, তাই তেমন ভাবে সাড়া দিচ্ছে না। জুবাইর আবারও হালকা করে দরজায় ধাক্কা দিয়ে বলল, সানি, এই সানি, দোস্ত, এই সানি, দরজাটা একটু খোল দোস্ত। কি হয়েছে? এত রাতে ধাক্কাচ্ছিস কেন? দোস্ত, একটু কেমন কেমন জানি লাগছে, দরজাটা একটু খুলবি প্লিজ? যা তো ভাই, ঘুমা, আমাকেও ঘুমাতে দে। আমি দরজা খুলতে পারবো না। দোস্ত প্লিজ একটু খোল না দরজাটা। কি বিপদ? দাঁড়া, খুলছি। কি সমস্যা? সমস্যা কি তোর? দোস্ত, বাচ্চার কান্নার শব্দ আসছে। প্রতিদিনই পাই, তোর রুম থেকেই পাই। কাহিনী কি বলতো? কাহিনী মনে করলেই কাহিনী, এগুলো গায়ে না মাখলেই হয়। এত প্রবল ভাবে এগুলো হচ্ছে, গাই বা না মাখি কিভাবে বল? তো কি আর করা, তুই বল সলিউশন কি? দোস্ত, ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেল, এটাই ভালো হবে। ভালো একটা ফ্ল্যাট পেয়েছি। ঢাকা শহরে এমন ফ্ল্যাট এই ভাড়ায় পাবো? তোর মাথা খারাপ হয়ে গেছে। দোস্ত, আমার কেমন জানি লাগছে, ঘুমাতে পারছি না। কয়েকদিন ধরে একদমই ঘুমাতে পারছি না। ভাই, তুই ঘুমাতে পারছিস না, আমাকেও ঘুমাতে দিচ্ছিস না। প্লিজ এখন যা, ঘুমা, বাকিটা সকালে কথা হবে। ইউনিভার্সিটির পাশের বাবু ভাইয়ের দোকানে নিহা, সানি এবং জুবাইর বসে আছে। নিহা জুবাইরের ঘটনা শুনে খুব মজা পাচ্ছে, কিন্তু সানি খুব বিরক্ত। এইসব বিষয় প্রশ্রয় দেওয়ার মধ্যে সে একেবারেই নেই। কোনো মানে হয় এরকম আধুনিক যুগে এসে বাচ্চার কান্নার শব্দে কেউ ভয় পায়? সানি বিরক্ত মুখে সিগারেট টানছে। ইদানিং সে সিগারেট খাওয়া ধরেছে। নিহা সানির দিকে তাকিয়ে বলল, তাহলে তুই নিয়মিত বাচ্চার কান্না শুনছিস, কিন্তু এখানে ভয়ের ব্যাপার কোনটা? পুরো ব্যাপারটাই তো একটা বোগাস কাহিনী মনে হচ্ছে। রাতের বেলা এসে থাক তুই একবার, সারা রাত যখন দেখবি কানের সামনে কান্নার শব্দ, তখন বুঝবি আসলে ভয়ের ব্যাপার কোনটা। আমি কিন্তু সিরিয়াস দোস্ত, আমি এখানে ভয়ের কিছু দেখছি। তোদের সময় অনেক সস্তা, তাই আজাইরার বিষয় নিয়ে কথা বলে নষ্ট করিস। কান্নার ব্যাপারে তোর ওপিনিয়ন কি? পাশের ফ্ল্যাটের কোনো বাচ্চা কাঁদে হয়তো, আর কি হবে আমার ওপিনিয়ন? শোন, আমি ওপরের ফ্ল্যাট, নিচের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাট, 3 জায়গায় দেখেছি, কোথাও এত ছোট বাচ্চা নেই। নিচের ফ্ল্যাটে একটা বাচ্চা আছে, সেও ক্লাস 6-এ পড়ে। আমি যে কান্নার শব্দ পাই সেটা 8 থেকে 10 মাসের বাচ্চার কান্না। তুই কান্না শুনে বয়স বলে দিচ্ছিস। তুই তো ভাই জিনিয়াস। এখানে জিনিয়াস হওয়ার কিছু নেই। আমার খুব ইচ্ছে করছে তোদের সাথে এক্সপেরিমেন্ট করতে, যদিও এখানে ভয়ের কিছু দেখতে পাচ্ছি না, তবুও। রাত 3টার সময় যখন দেখবি একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তখন ভয়ের কিছু দেখতে না পেলেও ভয় তোকে ঠিকই দেখবে। আজাইরা টপিকে কথা বলা বন্ধ। আজকে আমি জুবাইরের ঘরে ঘুমাবো, জুবাইর আমার ঘরে। এটা একটা সলিউশন হতে পারে। জুবাইর, তুই কি বলিস? ঘুমালে পরে আওয়াজ আসে সানির ঘর থেকে, আমি ঘুমাবো ওই ঘরে। সলিউশন কিভাবে হলো এটা? থেকে দেখ না কি হয়। আমার কথা এটাই, থেকেই দেখ। ঠিক আছে। জুবাইরের আর কষ্ট করে সানির ঘরে থাকতে হলো না। তার আগেই ঘটনা ঘটে গেল। রাতের বেলা খাওয়া শেষ করে সানি এবং জুবাইর দেখতে পেল একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে সানির ঘরের দিকে যাচ্ছে। দুজনে একসাথে এবারই প্রথম এমন কিছু দেখলো। বাচ্চাটা কাঁদছে।
যেদিক দিয়ে হাঁটছে সেদিকেই হাতের রক্তের ছাপের দাগ পড়ছে। দোস্ত দোস্ত, দেখতে পাচ্ছিস? বাচ্চাটাকে দেখতে পাচ্ছিস? কি অদ্ভুত ব্যাপার, আসলেই তো দেখা যাচ্ছে। ছোপ ছোপ রক্তের ছাপ পড়ছে, দেখতে পাচ্ছিস? চল রুম থেকে বের হয়ে যাই। না, বের হওয়া যাবে না। আমার ধারণা আমাদের দুজনেরই চোখে সমস্যা হচ্ছে। একসাথে দুজনের চোখে সমস্যা কিভাবে হবে? কিভাবে হবে জানি না, তবে হচ্ছে। চল আমার সাথে। কোথায়? আমার ধারণা আমার রুমে গিয়ে দেখবো বাচ্চা উধাও হয়ে গেছে। চল, কিন্তু পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন জানি লাগছে। সানি এবং জুবাইর ধারণা করেছিল রুমে যাওয়ার পরপরই তারা দেখতে পাবে যে কোনো বাচ্চাই সেখানে নেই, কিন্তু তাদের চিন্তার বাইরে একটা ঘটনা। রুমের কাছাকাছি যেতেই দুজন দেখল বাচ্চাটা একটা রক্ত মাখা লাশের সামনে বসে আছে। লাশটা একটা বিছানার চাদর দিয়ে ঢাকা। এই দৃশ্য দেখে দুজনে চমকে গেল। চমকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যে ফ্ল্যাটে দুজনের বেশি মানুষ থাকে না, সেখানে একটা লাশ সাথে সে লাশের রক্ত মাখা একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, ব্যাপারটা একটু অস্বাভাবিক না? বেশ বড় রকম অস্বাভাবিক ঘটনায় বলা যায়। কিছুক্ষণের মধ্যেই সে দৃশ্য পুরো অদৃশ্য হয়ে গেল। মনে হলো কিছুই তো হয়নি, কারণ মুহূর্তের মধ্যেই সানি এবং জুবাইর দেখলো ঘরে কোনো বাচ্চা বা লাশ কোনো কিছুই নেই। কিন্তু একটা ব্যাপার ঠিকই থেকে গেছে, আর তা হচ্ছে, আচ্ছা, এখন কিছু দেখতে পাচ্ছিস? না, কিন্তু রক্তের ছাপ লেগে আছে। আমিও তাই দেখতে পাচ্ছি। বাচ্চাটা যেদিক দিয়ে হামাগুড়ি দিয়েছে প্রতিটি জায়গায় রক্তের ছাপ। যাই বলিস না কেন, ব্যাপারটা সুবিধার না, একদমই সুবিধার না। আচ্ছা শোন, কাল আমি আমার বোনকে ডাকাই। তোর বোন এসে কি করবে এখানে? ওর পরিচিত অনেক হাকিম কবিরাজ টাইপের মানুষ আছে, যে ঘটনা ঘটছে তারাই হয়তো বলতে পারবে আসলে কি ঘটছে। হ্যাঁ, সেটাও করা যায়। নিহাকেও আসতে বলি। বলা যায়। পরের দিন পুরো ঘটনা শুনে সামিয়া আবারও আগের মতো চিৎকার শুরু করলো। নিহাও এসেছে। অদ্ভুত ব্যাপার, রক্তের ছাপ এখনো দেখা যাচ্ছে। যদি এটা সানি বা জুবাইরের হ্যালুসিনেশন হতো, তাহলে রক্তের ছাপ দেখতে পাওয়ার কথা না। সামিয়ার সাথে কাজের ছেলে রিপন আর আসেনি। সে বলেছে বেঁচে থাকতে কখনোই আর সেখানে আসবে না। সামিয়া সানির দিকে তাকিয়ে বলল, দেখেছিস এখন? আমি তো আগেই বলেছিলাম ঝামেলা আছে এই ফ্ল্যাটে। তোর তো বিশ্বাস হলোই না। এখন কি করবো সেটা সলিউশন বলো। তবে একটা ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং, ছোট ছোট হাত পা আর রক্তের ছাপ দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এখন তো রক্ত শুকিয়ে গেছে, রাতের বেলা দেখলে অবাক হতি। ফ্ল্যাট ছেড়ে দেয়াই বেটার। তুই কি বলিস সানি? আমি কি বলবো, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কখনো সলিউশন হতে পারে না। যদি মাথায় না থাকে তাহলে আর ব্যথা দিয়ে কি হবে? আমার পরিচিত এক হুজুর আছে, দাঁড়া ওনাকে কাল পাঠাই। উনি এসে বসলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। ইন্টারেস্টিং। মোটো ইন্টারেস্টিং না, এটাই রিয়েলিটি। আমি ওনাকে কালকেই পাঠাবো। আমি কি থাকতে পারবো আপু? আমার মনে হয় না থাকাটাই বেটার। আচ্ছা, আগে হুজুর আসুক, এগুলোতে বিশ্বাস করি না। আর আমার কি কপাল, এগুলোর মধ্যেই জীবনযাপন করতে হচ্ছে। পরের দিন এক হুজুরকে নিয়ে সামিয়া হাজির হলো সানির বাসায়। নিহার আসবার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছে শেষ পর্যন্ত কাজে লাগলো না, কারণ সামিয়া ভালো করে নিষেধ করে দিয়েছে যেন এক্সট্রা কেউই না থাকে। জুবাইর, হুজুর এবং সানি একসাথে রুমে বসবার সাথে সাথেই হুজুর বলে উঠল, এই রুমে কি কখনো কোনো খুন হয়েছিল? আমরা আসলে ভাড়া থাকি, আগের কাহিনী তো কিছু বলতে পারবো না। আপনার হঠাৎ এরকম মনে হবার কারণ কি? আমার কিছুই মনে হচ্ছে না। আমি কোন জায়গায় মানুষ মরলে সেইখানকার গন্ধ পাই, এইখানেও পাইতাছি। আমি এই পর্যন্ত যে কয়জন হুজুর টাইপের মানুষ দেখেছি সবাই বয়স্ক। আপনাকে খুব ইয়াং দেখে অবাক হচ্ছি। বয়স কোনো ব্যাপার না রে ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা। আমি একটা জিন পুষি, তার মাধ্যমেই কথা বলি। আপনি একটা কাজ করেন, ঘরটা লাগাইয়া অন্ধকার কইরা বসেন। আমি সন্ধ্যার পর আলাপ কইরা জানবো
আসলে ঘটনা কি? কার সাথে আলাপ করে জানবেন ঠিক বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না। আচ্ছা, কি যেন দেখছিলেন বলতাছিলেন? একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটে। এতদিন শুধু আমি দেখেছিলাম, এখন সানিও দেখতে পাচ্ছে। খুব কান্নার শব্দ আসতো। কিন্তু ভাবার বিষয় হচ্ছে সেই বাচ্চার হাতে পায়ে রক্তের ছাপ ছিল, সেই ছাপ আমাদের মাটিতে লেগে আছে। যাই হোক, আমি কাজ শুরু করতেছি। সামিয়াকে বিদায় করে দেয়া হলো। সামিয়ার যাবার ইচ্ছে ছিল না, কিন্তু সেই হুজুর ধরনের মানুষের কথা ফেলবার সাহস সামিয়ার নেই বলেই সে চলে গেল। একটি পাটি বিছিয়ে সানির ঘরে বসে হুজুর কিছু একটা পড়তে লাগে। হুজুর কিছু একটা পড়তে পড়তেই সানি এবং জুবাইর খেয়াল করলো পুরো ঘর কাঁপছে। আসছেন আপনি? আপনি এইখানে কেন আসছেন? আপনি চলে যান, চলে যান। আমার বাচ্চারা মেরে ফেলছিল, এখন আমার বলিস এখান থেকে চলে যাইতে। কে মারছে? ওরা কেউ কি মারছে নাকি? এখানে থাকে। কোন বুইরার কথা কইতাছে? বলেন বলেন, কি কইতে চাইতেছেন? দোস্ত, হুজুর তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। পানিতেই দেখবো। যা, একটু পানি নিয়ে আয়, দেখি কি অবস্থা। ঠিক আছেন কি আপনি? দোস্ত, কি ঘটলো কিছুই বুঝলাম না। এমনিতেই ব্যাপারটা কেমন ধোয়া ধোয়া ছিল, এখন তো আরো বেশি ধোয়াটে হয়ে গেছে। কি হয়েছে সেটা পরে দেখা যাবে, এখন হুজুরের চেহারায় পানি মার। উনি তো পুরোই শরীর ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হুজুরের জ্ঞান ফিরে আসলো। তাকে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। সে কোনোভাবেই নিজেকে সামলে নিয়ে সানি এবং জুবাইরের দিকে তাকিয়ে বলল, আপনার এই ফ্ল্যাটে কোন একজন মা এবং তার শিশু বাচ্চাকে মার্ডার করা হয়েছিল। আগে যারা থাকতো তারা হয়তো ভালো জানে, আমরা কিছুই জানি না। আপনাদের না জানাই স্বাভাবিক, কিন্তু ঝামেলা হইল যে মারা গেছে সেই আত্মা কিন্তু এইখানেই আটকায় আছে। আসলে সবকিছু বিশ্বাসের উপর নির্ভর কইরা। যদি আমার কথা বিশ্বাস কইরা থাকেন তাইলে এইখান থেকে চলে যান। কবে নাগাদ যাব? সম্ভব হইলে আজকেই চলে যান, অন্য কোথাও থাকে, পরে বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। আচ্ছা, আমরা এই ব্যাপারটা দেখছি। হুজুরের ওই পুরো ঘটনার পর খুব দ্রুত সানি এবং জুবাইর ওই ফ্ল্যাট থেকে সরে যায়। পরে সেই ফ্ল্যাট অদ্ভুত কোনো কারণে ভাড়া হয় না। তারও ঠিক 6 মাস পরে ফ্ল্যাট পরিষ্কার করবার সময় একটি লোকের মৃত্যু ঘটে। সেই লোকটি সেই বাড়ির বুড়ো কেয়ারটেকার, তবে কেউ কখনো তার মৃত্যুর রহস্য বের করতে পারেনি। ABC Radio 89.2 FM কুয়াশা, কুয়াশা, কুয়াশা। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল ফ্ল্যাট, লিখেছেন মশিউর রহমান শান্ত, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। সানির চরিত্রে অভিনয় করেছেন আপেল, সামিয়ার চরিত্রে কায়নাত, রিপনের চরিত্রে মনির, চাচার চরিত্রে মঞ্জু অভিনয় করেছেন, হুজুরের চরিত্রেও ছিলেন মঞ্জু, নিহার চরিত্রে শাড়ি এবং একজন মহিলার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাড়ি। শেষ হয়ে গেল আজকের কুয়াশা।